বুথের গেটে পাহারায় বিএলওরা, বুথে ভোটার শনাক্তকরণের দায়িত্বে বিএলওরা। গরমিল হলে জানাতে হবে প্রিসাইডিং অফিসারকে। নিয়ম যদি না মানা হয় তাহলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে ভোটার ইনফরমেশন স্লিপ। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, বুথ লেভেল অফিসারদের জন্য এবারের ভোটে কি দায়িত্ব পালন করতে হবে তার 16 দফার নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রত্যেক জেলার জেলাশাসকদের কাছে সেই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক বুথের বিএলওরা তারা তাদের ভোটারকে চিহ্নিত করবেন এবং সেই কারণে প্রত্যেকটি বুথের বাইরে তারা থাকবেন। তারা দেখবেন যে সংশ্লিষ্ট বুথের ভোটাররাই কি ভোট দিতে যাচ্ছেন নাকি অন্য কেউ যাচ্ছেন, তারা চিহ্নিত করবেন। যদি মনে করেন যে কোথাও কোনো গাফিলতি হচ্ছে তাহলে সেটা তারা জানাবেন সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন তাদেরকে জানাবেন। সেই অনুযায়ী প্রিসাইডিং অফিসার পদক্ষেপ করবেন। এক্ষেত্রেও যদি দেখা যায় যে বুথ লেভেল অফিসার বা বিএলও তিনি নিজে জেনেও যদি কোনো পদক্ষেপ না নেন এবং আগামী দিনে যদি কোনো অভিযোগ উঠে আসে তাহলে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে ইতিমধ্যেই এই 16 দফা নির্দেশিকা বিভিন্ন জেলার জেলাশাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসাররা কোনোভাবেই পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন না। তারা ভোট গ্রহণের দিন বুথেই থাকবেন এবং বুথে থেকে তার বুথের ভোটার ভোট দিতে আসছেন নাকি সেটা তিনি চিহ্নিত করবেন এবং তাকে বুথেই থাকতে হবে। এর জন্য ভোটার অ্যাসিস্ট্যান্স বুথও থাকবে, যে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথের দায়িত্ব তাকে পালন করতে হবে। তবে শুধু ভোট গ্রহণের দিন নয়, ওয়েবকাস্টিং থেকে শুরু করে সিসিটিভি সঠিকভাবে বসানো হচ্ছে কিনা, বুথের পরিকাঠামো ঠিক রয়েছে কিনা, সন্ধেবেলায় ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত লাইট লাগানো হচ্ছে কিনা, গোটা ব্যবস্থার পরিচালনা করতে হবে বুথ লেভেল অফিসারকে। যে 16 দফার নির্দেশিকা বুথ লেভেল অফিসারদের দিয়েছে নির্বাচন কমিশন, জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশিকা কার্যকরী করতেই হবে এবং কোনোভাবে কোনো বুথ লেভেল অফিসারকে ভোটের কাজে অর্থাৎ ভোটের দিন বা তার আগের দিন পোলিং স্টাফ হিসাবে নেওয়া যাবে না। এই নির্দেশিকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জেলা শাসকদের। সোমরাজ, একদম প্র্যাকটিক্যাল যেই ছবিগুলো আমরা দেখি বিগত প্রতিটা নির্বাচনেই আমরা কম বেশি দেখেছি, ধরো কোনো একটা বুথে আমরা দেখছি যে ভুয়ো ভোটার এবং তড়িঘড়ি তাকে ধরা হলো। এরকম যখন সিচুয়েশন, ধরো কোনো বুথে দেখা গেল এরকম কোনো ভুয়ো ভোটার বা যার কোনো পরিচয়পত্র সঙ্গে নেই, সেক্ষেত্রে দেন অ্যান্ড দেয়ার অ্যাকশনটা কি নেওয়া হবে? দেখো, নির্বাচন কমিশনের যে অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে তা হলো এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিএলওরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গেছেন তার বুথে এবং বাড়িতে বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট ভোটারদের এনামুরেশন ফর্ম দিয়েছেন। ফলত কোন ভোটার তার বুথে এবং কোন ভোটার তার বুথের বাইরে সেটা তিনি নিশ্চয়ই জানেন। তার কারণ বিএলওরা তারা নিজেরা বাড়িতে গেছেন এবং ভোটারদের কাছে কিছু ফর্ম দিয়েছেন, ফর্ম জমা নিয়েছেন। ফলত বিএলওদের কাছে এটা স্পষ্ট রয়েছে যে তার কেন্দ্রে কে ভোটার বা তার কেন্দ্রে কে ভোটার নয়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের যে যুক্তি যে মূলত যদি কোনো ভুয়ো ভোটার আসে তাহলে বিএলওই প্রথম চিহ্নিত করতে পারবেন যে তার কেন্দ্রে কে আসল ভোটার বা কে ভুয়ো ভোটার, এবং ভুয়ো ভোটার হলে সে যদি ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ঢুকে যান তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে তিনি জানাতে পারবেন। অর্থাৎ এবার শুধু বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট নয়, বিএলওর হাতেও সেই ক্ষমতা দিয়ে দিল নির্বাচন কমিশন মূলত ভুয়ো ভোটার আটকানোর জন্য। যে কথা আপনাদেরকে এতক্ষণ আমাদের সহকর্মী বলছিলেন যে বুথের গেটে এবার থেকে পাহারায় থাকবেন বিএলওরা। আরো কিছু পদক্ষেপ কিরকম? পর্দানসীন ভোটারদের চিহ্নিতকরণ। প্রত্যেক বুথের গেটে মহিলা বিএলও মোতায়েন। ভোটারদের চিহ্নিতকরণের জন্য মোতায়েন বিএলও। মহিলা ভোটার বিশেষত পর্দানসীনদের চিহ্নিতকরণ। বুথের গেটে পুরুষ বিএলওদের সঙ্গে থাকবেন মহিলা বিএলও। আরও একবার জানাই আপনাদের, পর্দানসীন ভোটার যারা তাদের চিহ্নিতকরণ। প্রত্যেক বুথের গেটে মহিলা বিএলও মোতায়েন থাকছে। ভোটারদের চিহ্নিতকরণের জন্য
বুথ লেভেল অফিসার সেখানে মোতায়েন থাকবে। মহিলা ভোটার বিশেষত যেই শব্দবন্ধের মধ্যে আমরা জোর দিচ্ছি তা হলো পর্দানসীন, সেই পর্দানসীনদের চিহ্নিত করো। বুথের গেটে পুরুষ বিএলওদের সঙ্গে থাকবেন মহিলা বিএলও। ভোটার চিহ্নিতকরণের নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। আরও একবার চলে যাই, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে নির্দেশিকা জারি করেছেন সেখানে বলা হচ্ছে পর্দানসীন যারা মহিলা আসবেন ভোট গ্রহণ কেন্দ্রে, তারা যখন ভোট গ্রহণ কেন্দ্রে আসবেন বা বুথে আসবেন তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং সেই কারণেই পুরুষ বিএলওদের সঙ্গে মহিলা বিএলওরাও থাকবেন। মহিলা বিএলওরা তাদেরকে চিহ্নিতকরণ করবেন যে তারা সেই সংশ্লিষ্ট বুথের ভোটার কি ভোটার নয়। এক্ষেত্রে পর্দানসীন মহিলা ভোটার বলতে কি বোঝাচ্ছে নির্বাচন কমিশন? আমরা দেখেছি হিন্দু মহিলাদের ক্ষেত্রে অনেক সময় তারা ঘোমটা পরে যান, অন্য সংখ্যালঘু মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় তারা গোর্খা পরে যান। এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে উল্লেখ না করা হলেও একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই আইন মেনেই নির্বাচন কমিশন এই নির্দেশিকা কার্যকরী করার কথা বলছে জেলা শাসকদের, যেখানে বলছেন যে দেখা যায় যদি কোনো ভোট গ্রহণ কেন্দ্রে অতিরিক্ত মহিলা ভোটারদের ভিড় রয়েছে এবং প্রচুর পরিমাণে মহিলা ভোটার রয়েছে এবং সেক্ষেত্রে যদি সংশ্লিষ্ট জেলা শাসকরা মনে করছেন যে সেখানে প্রচুর পর্দানসীন মহিলা ভোটারদের জমায়েত হতে পারে, তারা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে পারবে না, এরকম যদি তাদের কাছে তালিকা থাকে, যে তালিকা তাদের কাছে বহু আগেই পৌঁছে যাবে, সেক্ষেত্রে জেলা শাসকদের ব্যবস্থা করতে হবে পুরুষ বিএলওদের পাশাপাশি মহিলা বিএলওদেরও, যারা আলাদা করে পর্দানসীন মহিলা ভোটার যারা থাকবেন তাদেরকে চিহ্নিতকরণ করবেন যে তারা সেই বুথের ভোটার কি ভোটার নয়। ইতিমধ্যেই এই নির্দেশিকাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জেলা শাসকদের। বেশ, সোমরাজ, তুমি একবার স্পষ্ট করলে, যদিও আরো একবার যদি আমাদের দর্শকদের জানাও পর্দানসীন ভোটার কারা? দেখো, পর্দানসীন ভোটার বলতে অবশ্যই যেটা নির্বাচন কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন যে হিন্দু মহিলাদের ক্ষেত্রে যারা ঘোমটা পরে যান ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত, সংখ্যালঘু মহিলাদের ক্ষেত্রে মূলত যারা গোর্খা পরে যান তাদের ক্ষেত্রে মূলত বোঝানো হচ্ছে এই পর্দানসীন মহিলা ভোটার। আর সেক্ষেত্রে এই পর্দানসীন মহিলা ভোটারদের ক্ষেত্রেই চিহ্নিতকরণের জন্য এই নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে গতকাল রাত্রিবেলায় জেলা শাসকদের যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেই নির্দেশিকার একদম 4 নম্বর পয়েন্টে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের 1961 সালের যে আইন, সেই আইন মোতাবেক এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হচ্ছে জেলা শাসকদের। দেখো, আমরা এ রাজ্যে 2021-এর বিধানসভা নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অন্তত এই বিধি কার্যকর সে অর্থে দেখা যায়নি, কারণ বুথে বুথে যখন বিশেষত পর্দানসীন মহিলারা যখন ভোট গ্রহণ কেন্দ্রে লাইনে দিয়ে দাঁড়ান তখন কিন্তু এই বিধি সে অর্থে দেখা যায়নি। কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন যে নির্বাচন কমিশনের এই নির্দেশ রয়েছে, 1961 সালের আইনে তা উল্লেখ রয়েছে, সেই নির্দেশকে মান্যতা দিয়েই জেলা শাসকদের বলা হচ্ছে এই নির্দেশ কার্যকর করতে এবং সেটা কিভাবে কার্যকর করতে হবে তারও গোটা বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং নির্বাচন কমিশনের তরফে জারি করার নির্দেশিকা এটাও বলা হচ্ছে যে যেহেতু জেলা শাসকদের কাছে বা বিএলওদের কাছে বুথ ভিত্তিক তালিকা আগে থেকেই এসে যাবে, সেক্ষেত্রে তাদের পক্ষে চিহ্নিতকরণ করা সম্ভব হবে যে কোথায় কোথায় পুরুষ বিএলওদের সঙ্গে মহিলা বিএলওদের রাখতে হবে এবং সেই মোতাবেক পর্দানসীন যারা ভোটার, বিশেষ করে মহিলা ভোটার, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং সেই মোতাবেক পদক্ষেপ করতে হবে জেলা শাসকদের। বেশ সোমরাজ, অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একেবারে বুথ স্তরের প্রস্তুতিতে নির্বাচন কমিশন জোর দিয়েছে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রতিটা বুথে নজরদারি, কড়া নজরদারি, সব ক্ষেত্রেই কঠোর নির্দেশ জারি করা হয়েছে বুথ লেভেল অফিসারদের জন্য। নির্বাচন কমিশনের এক্ষেত্রে স্পষ্ট বার্তা মনেই হচ্ছে যেখানে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। কমিশনের কোপে বাদ যাওয়াদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, মুখে কথা বলছে সুপ্রিম কোর্ট, কিন্তু ভোটদানের অধিকার ফেরাতে প্রতিশ্রুতি দিতে পারছে না। আজ সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন আইনজীবী।
তাতে কমিশনকে ভোটার তালিকা চূড়ান্ত করার বিষয়টিতেই কার্যত মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানাবেন প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, প্রশ্নটা যদি আরেকবার রিপিট করো। কমিশনের কোপে বাদ যাওয়াদের সাংবাদিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সুপ্রিম কোর্ট এ কথা বললেও তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে কি এ নিয়ে তো আপিল করা হচ্ছে, ভোটাধিকার ফেরানোর তো কোনো প্রতিশ্রুতি এখনো মেলেনি। দেখো, আজকে একটি মামলা মেনশন করা হয় সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে, এবং সেখানে সর্বোচ্চ আদালতের তরফ থেকে তারা বলেন যে তারা কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না। তবে নিঃসন্দেহে যে বৃহত্তর সাংবিধানিক অধিকার রয়েছে একজন ভোটারের, একজন ব্যক্তির ভোটার তালিকায় স্থান পাওয়ার, সেই বৃহত্তর দিকটা সম্পর্কে তারা খতিয়ে দেখবেন। তবে এটাও তারা আজকে উল্লেখ করেছেন যে একটি নির্বাচনে ভোট দিতে না পারা না মানেই তারা স্থায়ীভাবে বঞ্চিত হওয়া নয়। তারা এটাও স্বীকার করেছেন যে একটি কাট অফ ডেট রয়েছে, কিন্তু তার বাইরেও একটা বৃহত্তর ক্ষেত্রে সাংবিধানিক অধিকারের কথা তারা উল্লেখ করেছেন। এই আবেদনের শুনানি মূল মামলার সাথে আগামী 13 তারিখে যখন মূল মামলার শুনানি হবে তখন এই আবেদনের শুনানি করা হবে। বেশ, পয়লায় প্রচারে উত্তরে, পয়লা বৈশাখে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। 15 থেকে 17 এপ্রিল উত্তরে প্রচার তৃণমূল নেত্রীর। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, উত্তর অবশ্যই পাখির চোখ, বিজেপি তৃণমূল দুপক্ষেরই। মমতা বন্দ্যোপাধ্যায় বছরের শুরুই করছেন প্রচার উত্তর থেকে, কতটা সিগনিফিক্যান্ট? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ উত্তরবঙ্গে প্রথম দফায় 23শে এপ্রিল ভোট রয়েছে, এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে আসনগুলি রয়েছে সেই আসনগুলিতে তুমি দেখেছো লোকসভায় কোচবিহার আসন তৃণমূল কংগ্রেস 2024-এ জয়লাভ করেছিল, এবং শুধু তাই না, 2024-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটের হার পর্যন্ত বেড়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনেও যাতে তৃণমূল কংগ্রেস আরো ভোটের হার বাড়াতে পারে, বিশেষ করে উত্তরবঙ্গে, সেই দিকে লক্ষ্য রেখে ফের উত্তরবঙ্গে দ্বিতীয় দফায় প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি দেখেছো ভোট ঘোষণার পরপরই প্রথম দফার প্রচার উত্তরবঙ্গ দিয়ে কার্যত শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দ্বিতীয় দফায় পয়লা বৈশাখ থেকে টানা 3 দিন, অর্থাৎ 15 এপ্রিল, 16 এপ্রিল এবং 17 এপ্রিল, 3 দিন টানা উত্তরবঙ্গে নির্বাচনী সভা এবং রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 এপ্রিল প্রথমে ইসলামপুরে তিনি নির্বাচনী সভা করবেন, তারপর শিলিগুড়ি ও চালসায় জোড়া রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 16 এপ্রিল আলিপুরদুয়ার, কোচবিহারের দিনহাটা এবং মাথাভাঙা, এই 3টি জায়গায় নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 17 এপ্রিল ফের তিনি কোচবিহারে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের যে প্রথম দফায় ভোট অর্থাৎ 23 এপ্রিল, তার আগে উত্তরবঙ্গে ফের নির্বাচনী জনসভা ও রোড শো করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো 14 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পুজো দেন, এবং সেই মোতাবেক তিনি 14 এপ্রিল কালীঘাটে যাবেন, এবং তারপরই পয়লা বৈশাখে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন। বেশ, কৃষ্ণনগরের নদী চুরি, অঞ্জনা নদীর বুকে তৈরি হয়েছে রাস্তা, পারে কংক্রিটের জঙ্গল, আর এতেই নদী এখন যেন নালা। ভোটের বাজারেও তাই নদী সংস্কারের প্রতিশ্রুতি। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়, পোড়ো মন্দির খানা গঞ্জের পায়। রবি ঠাকুরের সহজ পাঠের অঞ্জনা নদী, সেই নদী এখন সংকটে। এই দেখুন, কৃষ্ণনগর শহরের বুকে অঞ্জনা নদী, নামে নদী, এখন প্রায় নালা, আগাছায় ভরা। নদীর গা ঘেঁষে তৈরি হয়েছে বাড়ি, দোকান, নদীর বুকে রাস্তা। এই নদী সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। কয়েকদিন পরেই ভোট, তাই নদী সংস্কারের আশ্বাসও দিয়েছেন প্রার্থীরা। যেই এখানে ভোটে জিতুক, আমরা চাই সে যেন এই নদীর ওপরে নজর দেয়, এই নদীটাকে যেন বাঁচায়। এই নদীর ওপরে অনেক কিছু নির্ভর করে আছে, জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু এই নদীর ওপরে নির্ভরশীল, কিন্তু নদীটা আজকে বুঝে যাচ্ছে
হ্যাঁ, সেই নদীটার দিকে যেন নজর দেওয়া হয়, এটুকুনি আমাদের সব থেকে চাওয়া। নদিয়ায় কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র, এই এলাকার মধ্যে পড়ে কৃষ্ণনগর শহর। এখান দিয়ে বয়ে গিয়েছে অঞ্জনা নদী। স্থানীয়দের দাবি, একটা সময় এই নদী ছিল প্রায় 40 ফুট চওড়া, নৌকা চলতো। দিনে দিনে এই নদীর পাড় দখল হয়েছে, তৈরি হয়েছে দোকান বাড়ি। এতে থমকে গিয়েছে নদীর স্রোত, ভরেছে আগাছায়। সামনে আরো একটা ভোট, এই ভোটেও ইস্যু অঞ্জনা নদীর সংস্কার। সেই অঞ্জনা নদীটা বামফ্রন্ট আমলে খালে পরিণত হয়েছে এবং তারপরে তৃণমূলের আমলে আমরা দেখলাম সেটা একটা নিকাশি নালায় পরিণত হলো এবং তারা সেখানে ড্রেনের ব্যবস্থা করে ছোট করে দিয়েছে। সেটা উদ্যোগ নিয়ে আজকে পূর্বের রূপে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে তাদের চাহিদা, তাদের প্রয়োজনীয়তাগুলোকে রেখে আমরা সেই বিষয়ে উদ্যোগ নেব। শুধু অঞ্জনা নদী খাল সংস্কার নয়, অঞ্জনা নদীকে কেন্দ্র করে মৎস্যজীবীরা তাদের জীবন জীবিকার যে প্রশ্ন, সেই প্রশ্নে যে ভূমিকা পালন করতেন, সেই ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করা হবে। যারা বেআইনিভাবে অঞ্জনা নদীকে দখল করে রেখেছেন, সেই দখলমুক্ত করবার যে কাজ, সে কাজ কৃষ্ণনগরবাসীকে নিয়ে সে কাজ করব। আপনি যদি জয়ী হন, সেক্ষেত্রে কি এই দাবি পূরণ করার চেষ্টা করবেন? আমি মোটে দলের হয়ে যাত্রা শুরু করেছি, প্রচার করছি। প্রচার কমপ্লিট হওয়ার পর কৃষ্ণনগরবাসী যদি আমাকে জয়ী করে নিয়ে আসে, 100% করব। কৃষ্ণনগরবাসী হিসেবে যতটা আমার জানা প্রয়োজন ততটা আমি জানি। এবার কি সংস্কার করতে উদ্যোগী হবেন এটা নিয়ে? হ্যাঁ, জয়ী হয়ে এসে। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।